আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আইপিএল এর ম্যাচ, কলকাতার ম্যাচ সরে যেতে চলেছে 6 এপ্রিল। আমরা জানি কলকাতা বনাম লখনৌ সুপার জায়ান্টস এর ম্যাচ রয়েছে, সেই ম্যাচ সরে যেতে চলেছে। প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, 6 এপ্রিলের এই ম্যাচ কি কারণে সরে যেতে চলেছে এবং কলকাতার বদলে কোথায় এই ম্যাচ হতে চলেছে? দেখো, কলকাতা ক্রিকেট প্রেমীদের জন্য দুঃখের খবর, কারণ কলকাতায় আইপিএল শুরু হচ্ছে আগামী শনিবার থেকে, অর্থাৎ 22 তারিখ থেকে। কিন্তু কলকাতার কেকেআর এর যে তৃতীয় ম্যাচ কলকাতা বনাম লখনৌ সুপার জায়ান্টস, যেটা আগামী 6 এপ্রিল দুপুর 3:30টার সময় ইডেনে ছিল, রামনবমীর কারণে পুলিশ দেওয়া সম্ভব নয়। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। সিএবির তরফ থেকে ইতিমধ্যে একাধিকবার পুনর্বিবেচনার কথা বললেও শেষ পর্যন্ত কিন্তু কোনোভাবেই পুলিশ দেওয়া সম্ভব নয়, তারা জানিয়ে দিয়েছেন। যার ফলে যেহেতু পুলিশ দেওয়া সম্ভব না, একটা এত বড় ম্যাচ আয়োজন করে এখানে 65,000 লোক আসেন, তো সেক্ষেত্রে ম্যাচ, যা সূত্রের খবর, বিসিসিআই কর্তারা কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নিতে চলেছেন। কলকাতা থেকে ম্যাচ সরিয়ে গুয়াহাটি চলে যাচ্ছে, যে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। কলকাতা থেকে ম্যাচ সরে গুয়াহাটি চলে যাচ্ছে, কারণ বিসিসিআই যে টাইট শিডিউল, ইতিমধ্যে আইপিএল এর সম্পূর্ণ সূচি ঘোষণা হয়ে গেছে, যার ফলস্বরূপ সেখানে ম্যাচ রিশিডিউল করার জায়গা নেই। ইনফরমেশন হিসেবে জানিয়ে রাখবো, গত বছর এই রামনবমীর কারণে কলকাতা বনাম লখনৌ ম্যাচ, সেটাকে রিশিডিউল করা হয়েছিল। একই দিনে ম্যাচ পড়ায় সেই কত বড় সমস্যা হয়েছিল, ম্যাচটাকে অন্য দিন করা হয়, ম্যাচটাকে একদিন আগে পরে করা হয়। কিন্তু এবারে যেহেতু এতটাই টাইট শিডিউল, বোর্ড কর্তারাও তারা কোনোভাবেই পারছে না। এবং যেটা শেষ খবর এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে, কলকাতার বদলে 6 এপ্রিল ম্যাচ গুয়াহাটিতে হতে চলেছে। বেশ, ধন্যবাদ ইরন। এবার একটু জলপাইগুড়িতে নজর রাখবো, কারণ মৃত ভোটার তালিকায় জীবিত। পাহাড়পুরে অবাক করা কাণ্ড, এবং সংখ্যাটা কত জানেন? 1209টা। হ্যাঁ, 1209 মৃত ভোটার তালিকায় জীবিত। আরো বিস্তারিত এই বিষয়ে শান্তনুর কাছ থেকেই জানবো। শান্তনু, সংখ্যাটা তো নেহাত কম নয়। 1209 জনের ক্ষেত্রে এরকম ঘটনা। স্ক্রুটিনি যখনই করা হলো তখন প্রকাশ্যে চলে এলো একাধিক গরমিল। এখন সংখ্যাটা আরো বাড়তে পারে বলেই কিন্তু অনুমান করা হচ্ছে, কারণ যারা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজটা করছেন তৃণমূল কর্মীরা নেতৃত্বের নির্দেশে, তারা কিন্তু গত 15 দিনে 1209 জন একটা অঞ্চলের মধ্যে মৃত ভোটারের সন্ধান পেয়েছেন, যারা কিন্তু জীবিত অবস্থায় ভোটার তালিকায় নাম রয়েছে তাদের। এবং তারা মনে করছেন যে অঞ্চল ধরে ধরে, বুথ ধরে ধরে এই যে সমীক্ষাটা এগোচ্ছে, তাতে সংখ্যাটা আরো বাড়তে পারে। কারণ এখনো পর্যন্ত বেশ কিছু অঞ্চলে কিন্তু তারা এখনো পর্যন্ত গিয়ে পৌঁছন। ফলে এই পাহাড়পুর অঞ্চলের মধ্যেই কিন্তু এই সংখ্যাটা আরো বাড়বে বলে কিন্তু তারা মনে করছেন। পাশাপাশি শুধু মৃত ভোটারই নয়, এই অঞ্চলের মধ্যে যেটা দেখা গেছে, এখনো পর্যন্ত 8 জনকে চিহ্নিত তারা করেছেন, যারা কিন্তু গত 20-25 বছর আগে এই এলাকা ছেড়ে চলে গেছেন, অন্যত্র বসবাস করছেন, সেখানে তাদের ভোটার কার্ড রয়েছে। এবং পাশাপাশি এই অঞ্চলে, অর্থাৎ পাহাড়পুর অঞ্চলেও কিন্তু তাদের ভোটার কার্ড রয়েছে। অর্থাৎ একই ব্যক্তি কিন্তু দু জায়গায় ভোট দিচ্ছেন এবং ভোটাধিকার রয়েছে তাদের, এবং এপিক নম্বরও কিন্তু তাদের একই রকম রয়েছে বলে দাবি করা হচ্ছে। সব মিলে এই যে বড় একটা গরমিল, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। কারণ স্থানীয় যারা বিএলও রয়েছেন, যাদের বাড়ি বাড়ি গিয়ে এই সমীক্ষা করার কাজ, এবং নতুন করে কেউ যদি ভোটার তালিকা নাম সংযোজন করা হয় বা কেউ যদি মারা যান, তাদের সংযোজন তালিকা থেকে বাদ দেওয়ার কাজটা কিন্তু তাদেরই করার কথা। কিন্তু এতদিন ধরে সেটা হয়নি। কেউ বলছেন 5 বছর আগে মারা গেছেন, কেউ 3 বছর আগে মারা গেছেন। অর্থাৎ এতদিন ধরে মাঝে অনেক কটা নির্বাচন চলে গেল, কিন্তু তারা মৃত অবস্থা থাকলে পরেও কিন্তু ভোটার তালিকায় জীবিত অবস্থা দিয়ে থেকে গেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই যে গরমিল সামনে আসছে, এরা যদি এদের ভোট প্রয়োগ হয়েছে কিনা সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবে তৃণমূল স্কুটিনি কাজ শেষ করে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হবেন, বিশেষ করে নির্বাচন কমিশনের, জেলা প্রশাসনের দ্বারস্থ হবেন তারা দলীয় নেতৃত্বের মাধ্যমে। এবং এই স্কুটিনি করলে আরো সংখ্যাটা বাড়তে পারে বলে মনে করছেন তারা। এই এলাকা তো আমার নজরে পড়ে নাই, এখন কি ব্যাপার, এগুলো নামগুলো আসছে কোথার থেকে? এরা অ্যাকচুয়ালি তো আসামে আছে, আগে ওরা ছিল তো এই এলাকায়। ধরেন আমি যেখানে কাজ করতাম সেখানে ওরা ছিল এর আগে। আমরা তো 30 বছর ধরে এখানে আছি, এখন ওরা আসামে প্রায় তার আগের থেকে আছে। তো এরকম এগুলো শনাক্ত করার দরকার এবং খুঁজে বের করা দরকার। যারা ভুতুরে এরকম করছেন, অনেক দিন ধরে অনেকেই মৃত হয়ে আছেন, কিন্তু তাদেরও ভোটার কার্ড আছে। তাই এগুলো বের করলে আর কি ভালো হয়। যারা নতুন ভোটার করছে এবং করবে তাদেরও সুবিধা হয়, যারা অনেক কিছু আর কি ইয়ের থেকে পান, সরকার থেকে বা কিছু থেকে, তাহলে অনেকেই বঞ্চিত হন ওগুলোর জন্য। তাই এগুলো খুঁজে বের করলে অনেকটাই ভালো হবে, সুবিধা হবে।
ভগৎ সিং কলোনি 221 নম্বর বুথ। সেখানে 4 জন ভোটার যারা দীর্ঘদিন 20-25 বছর আগেই আসামে চলে গেছিল, আসামও ভোট দিচ্ছে, এখানেও ভোটার লিস্টে নাম আছে। সর্বোপরি পাশাপাশি এক জায়গায় দেখা যাচ্ছে একই ব্যক্তি দুটা ভোটার কার্ড। তো সেই বিষয়গুলো দেখতে গিয়ে প্রত্যেক বুথে বুথে স্ক্রুটিনি যেহেতু চলছে, সারা পাহাড়পুরে এই মুহূর্ত পর্যন্ত আমাদের যা লিস্ট এসেছে আর কি, তাতে 1209 জনের মতো ডেড ভোটার আমি হাতে পেয়েছি উইথ এপিক নাম্বার সহ। ইলেকশন কমিশনের দায়িত্বে থাকা পরও ভোটার লিস্টে এত মৃত ভোটার থাকবে কেন, বা বিএলওরা কিভাবে কি করছে, সেটাও কিন্তু একটা দেখার বিষয় আর কি। আর এই এপিক নিয়ে ভুরি ভুরি গরমিলের অভিযোগ, যখনই স্ক্রুটিনি করতে যাওয়া হচ্ছে তারপরই ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। আলিপুরদুয়ারে হুগলির ভোটার, হ্যাঁ, ফালাকাটায় তালিকায় ভুতুরে ভোটার। ফালাকাটা ও হুগলিতে একই ভোটার, আর তৃণমূলের তরফে স্ক্রুটিনি আর সেখানে ভুয়ো ভোটার চিহ্নিত। আরো ডিটেল জানাতে পারবে রাজকুমার, রয়েছেন আমার সঙ্গে। রাজকুমার, আলিপুরদুয়ারে হুগলির ভোটার যখনই তৃণমূল স্ক্রুটিনিতে যাচ্ছে একের পর এক সামনে আসছে। একদমই, দেখো একেবারে ভুতুরে ভোটারের কার্যকর ছড়াছড়ি আলিপুরদুয়ারে, এবং তৃণমূল কংগ্রেস রাতে দিনে ভোটার তালিকায় যে স্ক্রুটিনির কাজ করছে, সেই স্ক্রুটিনিতে কিন্তু একের পর এক ভুতুরে ভোটার এবং গরমিল মিলছে। ফালাকাটাতে দেখা যাচ্ছে যে হুগলির ভোটার এবং তার একই এপিক নম্বরে, আবার তার ফালাকাটা বিধানসভাতেও নাম রয়েছে। আবার আলিপুরদুয়ার বিধানসভাতে ভোটার তালিকায় এমন একজনের নাম যেখানে তার বাবার নাম নেই, বাবার নাম ছাড়াই তার ভোটার তালিকায় নাম উঠে গেছে। এইরকম একাধিক গরমিল নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস সরব হয়েছে, এবং তারা নির্বাচন কমিশনের কাছে ঘটনার তদন্ত করে একদম পরিষ্কার ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়েছে। বেশ, একই এপিক নাম্বারে কোনো এক ব্যক্তি হরিয়ানায় আছে, একই এপিক নাম্বারে কোনো এক ব্যক্তি ফালাকাটার 16 নম্বর ওয়ার্ড বা ময়নাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে আছে। এইবার নির্বাচন কমিশন তাদের নিয়ম অনুযায়ী দুজনকে চিঠি করলো যে কোন ব্যক্তি সঠিক। আমাদের যে আশঙ্কা, তারা ওই হরিয়ানার ব্যক্তির কার্ডটা রেখে আমার ফালাকাটার যে বাসিন্দা তারটাকে ইচ্ছাকৃতভাবে কাটবে। যারা প্রকৃত ভোটার তাদের ভোটার লিস্টে নাম থাকে সেই ব্যবস্থা গ্রহণ করবে। তারা সন্দেহ করছে উনি বাংলাদেশ থেকে সদ্যই এসছেন, বাংলাদেশ থেকে এসে তারপরে নাম তোলা হয়েছে, এবং অনেক ধরনের ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে। তো এদের ক্ষেত্রে কি সেই ডকুমেন্টসটাও প্রয়োজন হচ্ছে না? এটা তো ভুতুরে ভোটার, কারণ বাবার নামের জায়গায় যদি অন্যান্য লেখা থাকে। সুতরাং এটা এখন নির্বাচন কমিশনের দায়িত্ব এগুলো তদন্ত করে দেখবার যে এইভাবে কিভাবে হচ্ছে। অন্যদিকে তৃণমূল কর্মী খুনে 7 জনের যাবজ্জীবন। 2018 সালের ঘটনা, পঞ্চায়েত ভোটের সময় খুন হয়েছিলেন তৃণমূল কর্মী। তৃণমূল অফিসে ঢুকে গুলি করে তৃণমূল কর্মীকে খুন, আর বিপ্লব সরকারকে খুনের ঘটনায় সাজা ঘোষণা। আরো ডিটেল জানাবে জিয়াউল। দেখো, 14ই মে 2018 পঞ্চায়েত ভোটের একেবারে শেষ লগ্নে বিপ্লব হালদারকে গুলি করা হয়। তিনি স্থানীয় একটি পার্টি অফিসে বসেছিলেন। 3 নম্বর অর্থাৎ বেলগুম 2 নম্বর গ্রাম পঞ্চায়েত 3 নম্বর প্রার্থী বিপ্লব সরকার যখন পার্টি অফিসে বসেছিলেন, সেই সময় অতর্কিত বেশ কয়েকজন গিয়ে এলোপাতাড়ি গুলি চালায় এবং ঘটনাস্থলে বিপ্লব হালদারের মৃত্যু হয়। তারপরে কিন্তু এই ঘটনায় 17 জনের নামে চার্জফ্রেম হয় এবং দোষী সাব্যস্ত হয় 9 জন। তার মধ্যে একজন পলাতক, একজনকে বেকসুর খালাস দেওয়া হয় এবং 7 জনকে দোষী সাব্যস্ত করার পর আজকের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ দিলেন বারাসত এডিজি 7 আদালত, এবং তাদেরকে 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদে আরো 6 মাসের জন্য জেল। অর্থাৎ এই 7 জন, শুধুমাত্র তৃণমূল কর্মী খুনেই 7 জনকে যাবজ্জীবন আদালত সাজার নির্দেশ দিলেন বারাসত আদালত। বেশ, প্রত্যেকেরই লাইফ হয়েছে 302-তে, প্রত্যেকেরই পানিশমেন্ট হয়েছে 1 লাখ টাকা করে পার হেড অনাদায়ে সমাজ জেল। সব পানিশমেন্টটাই এই সব পিরিয়ডটাই কনকারেন্টলি চলবে, অর্থাৎ একসঙ্গে চলবে। 7 জনের যাবজ্জীবন। যে অভিযুক্ত ফেরার যাকে পাওয়া গেল না, সুজিত দাস, তার এগেনস্টে তো ওয়ারেন্ট হয়ে আছে, পুলিশ চেষ্টা করছে তাকে ধরার জন্য। জজ সাহেব বিচার বিশ্লেষণ করে দেখলেন যে ভায়োলেন্সের ভিত্তিতে ওনার জাজমেন্টে উনি লাইফ দিয়েছেন সবাইকে। নিশ্চয়ই অ্যাপিলে যাব। এমনও দেখা গেছে যে রাজনৈতিক যে ভায়োলেন্সটা আমরা শুনতে পেয়েছি বা জানতে পেরেছি, সেই সংক্রান্ত যে এভিডেন্স আসেনি কিন্তু কোর্টের কাছে। না আসেনি। কে ক্যান্ডিডেট সেই কাগজ আসেনি। ইলেকশনটা যে ওই দিন হয়েছিল সেই সংক্রান্ত কোনো কাগজ আসেনি। দেখা যাক, অ্যাপিলে তো যেতেই হবে নিয়ম রক্ষার জন্য।